আপনাদের সবার নিশ্চয় মনে আছে বোতলবন্দি জিনের কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি বোতলবন্দি জিনের ভয়ের রাজ্যে হারাতে চাইলে হেডফোনটি লাগিয়ে নিন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। প্রথমেই সালাম জানাই যে এই ভূত এফএম টিমকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বরগুনার সদর থানার কলেজ রোড সংলগ্ন হাসপাতাল গলির বাসিন্দা। এই গলিটা বরগুনার মানুষের কাছে খুবই পরিচিত। দিনে হাসপাতালের কোলাহল, রাতে নীরবতা। অনেকদিন ধরেই আপনাদের চ্যানেলে প্রকাশিত ঘটনাগুলি ডাউনলোড দিয়ে শুনে থাকি। কোনোটা শুনে মনে ভারী হয়ে ওঠে, কোনোটা শুনে নিজের জীবনের সাথে মিলে যায়। কিন্তু আজ যে ঘটনাটি লিখছি সেটা অন্য কারো নয়, এই গল্প আমার নিজের পরিবারের। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই গল্প এখনো শেষ হয়নি। এখনো প্রতিদিন কোনো না কোনোভাবেই আমাদের জীবনের সঙ্গে লড়ে যাচ্ছে। আমরা দুই ভাই, বাবা মা, বড় ভাই আর আমি। একসময় আমাদের পরিবারটা ছিল এমন যে মানুষ উদাহরণ দিত। দুই ভাইয়ের সম্পর্ক ছিল বন্ধুর মতো। বাবা ছিলেন সংসারের অভিভাবক, কঠোর হলেও সিদ্ধান্তে ন্যায়পরায়ণ। মা ছিলেন নীরব শক্তি, সবাইকে আগলে রাখতেন। আমাদের পরিবারের এমন একটা আন্তরিকতা ছিল যে অন্য কেউ দেখলে ঈর্ষা করত। তখন আমরা বুঝিনি ঈর্ষার চোখেও অনেক সময় অভিশাপ ডেকে আনে। বড় ভাই প্রেম করে বিয়ে করেন। বিষয়টা প্রথমে বাবা মেনে নেননি, কারণ বাবা সবসময় চাইতেন পারিবারিকভাবে যাচাই বাছাই করে সম্পর্ক হোক। তবু বিয়ের পর ভাবির ব্যবহার, কথা বলার ভঙ্গি, বড়দের সামনে নম্রতা দেখে বাবা ধীরে ধীরে তার মন থেকে আপত্তি সরিয়ে নেন। প্রথম 4-5 মাস সংসার সত্যি ভালোই চলছিল। বড় ভাই আমার বাবার পৈতৃক সূত্রে পাওয়া দোকানে বসে ব্যবসা করতেন। দোকানটি ছিল বরগুনা সদরের একটি গুরুত্বপূর্ণ এলাকায়। আমি তখন ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছি। সংসারে তখন স্বপ্নের অভাব ছিল না। বাবার চোখে ছিল ছেলেদের ভবিষ্যৎ, মায়ের চোখে ছিল পরিবারের শান্তি। কিন্তু ধীরে ধীরে একটা বিষয় আমাদের চোখে এড়িয়ে যাচ্ছিল। বিয়ের পর থেকে ভাবি বেশিরভাগ সময় তার বাবার বাড়িতে থাকতেন। শুরুতে আমরা এটাকে স্বাভাবিক ভেবেছিলাম, নতুন বউ, মা বাবার টান, এসব ভেবেই এড়িয়ে গিয়েছি। কিন্তু আজ বুঝি সেখান থেকেই ঘটনাগুলি ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করে। একসময় ভাইয়া আর ভাবির মধ্যে ছোটখাটো ঝগড়া হয়। সেই ঝগড়ার পর ভাবি রাগ করে বাবার বাড়ি চলে যান। ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার দুজনেই বলে বসেন আর একসাথে থাকবেন না। পরিবার ও আত্মীয়দের মাধ্যমে বিচার মীমাংসা হয়। বড়রা বলেন সংসার এভাবে ভাঙ্গে না। শেষমেশ ভাইয়াকে আবার ঘরে তোলা হয়। আজ ফিরে তাকালে মনে হয় এই দিনটা না হইলে হয়তো আজ এত দূর গড়াতে হতো না। কিন্তু তখন আমরা কেউ বুঝিনি। ভাইয়া ঘরে ফেরার পর প্রথম 2 মাস সবকিছুই আবার শান্ত মনে হচ্ছিল। কিন্তু এর মধ্যেই একদিন ভাবির মা, যাকে আমরা মাওই মা বলে ডাকতাম, আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি খুব স্নেহশীলভাবে কথা বলতেন, মেয়ের সংসার নিয়ে অতিরিক্ত উদ্বেগ দেখাতেন। পরের বিভিন্ন সূত্রে জানতে পারি এই সময় তিনি ভাবিকে পরামর্শ দেন, জামাইকে নিজের হাতে বসে না আনলে সংসারের কথা চলবে না। এত কিছুদিন পর তিনি আবার আসেন। সঙ্গে করে নিয়ে আসেন নানা রকম খাবার, পিঠা, রান্না করা তরকারি আর এমন কিছু খাবার যেগুলো তিনি নিজ হাতে জামাইকে খাওয়ানোর চেষ্টা করেন। তখন আমরা কিছুই বুঝিনি, কিন্তু আজ স্পষ্টভাবে বুঝতে পারি এই খাবারগুলোর মধ্যেই ছিল পড়া দেওয়া জিনিস, তাবিজের প্রভাব। খাবার খাওয়ানোর 10-15 দিনের মধ্যেই ভাইয়ার আচরণ বদলাতে শুরু করে। তিনি আগের মতো কারো কথা শুনতেন না। মা লক্ষ্য করেন ভাইয়া দোকানে গেলে ভাবি তার জুতার ছাপ থেকে ময়লা তুলে আলাদা করে রেখেছেন। কখনো ব্যবহৃত পানির বোতল, কখনো ঘরের এক কোণে গোপনে রাখা অদ্ভুত জিনিস। রাতে দরজা বন্ধ করে ফিস ফিস করে কিছু বলতে শোনা যেত। কিছুদিন পর দোকানের হিসাব কিতাব নিয়ে ভাইয়া আর ভাবির মধ্যে ভয়াবহ ঝগড়া হয়। হিসাবের মধ্যে গড়মিল শুরু হয়েছিল। ভাবিকে ঘরে আনার কিছুদিন পর থেকেই ঝগড়ার এক পর্যায়ে বাবার রাগের মাথায় ভাইয়াকে একটা থাপ্পড় দেন। সেই মুহূর্তে দরজার আড়াল থেকে ভাবি বলে ওঠেন, আপনি কেন এসব সহ্য করেছেন? আপনি আলাদা হন, আপনার অধিকার আপনি নিজেই নিন। অবাক হয়ে দেখলাম ভাইয়া ঠিক সেই কথাটাই বাবার সামনে দাঁড়িয়ে বলছে। সে আলাদা হবে, ব্যবসা ভাগ করবে, এরপর
এরপর শুরু হয় তথাকথিত চুক্তির নাটক। ভাবির পরামর্শে বলা হয়, ভাইয়া আপাতত পুরো ব্যবসা চালাবে, আমাকে পড়াশোনার খরচ দেবে, আর বাবা মাকে মাসে 10,000 টাকা করে দেবে। বাবা মা এতে রাজি হননি। তিনি বুঝেছিলেন এই চুক্তির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। সেখান থেকে আমাদের পরিবারের ভাঙন প্রকাশ্যে আসে। ভাইয়া যা কিছু করত সব কিছুর পিছনে ভাবির ইশারা স্পষ্ট হয়ে উঠেছিল। ভাইয়া যখন আমাদের সাথে দুর্ব্যবহার করত, তখন দেখতাম দরজার আড়াল থেকে ভাবি নির্লিপ্ত হাসি হাসছেন। দিন দিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বাবা আমাকে পড়াশোনা শেষ করার আগেই বিয়ে দিয়ে দেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন ভাইয়ার ওপর আর নির্ভর করা যাবে না। আমার বিয়ের সময় বড় ভাই আসেনি। এই ঘটনাটি আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয়। বিয়ের 2 মাসের মাথায় একদিন খাবার টেবিলে ব্যবসা নিয়ে আমার সাথে ভাইয়ের তীব্র ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ভাইয়া হঠাৎ এক সিদ্ধান্ত নেয় যে কোনো স্বাভাবিক বড় ভাইয়ের মুখে মানায় না। সে আমাকে স্পষ্ট ভাষায় বলে দেয়, এই বাড়িতে আমার আর থাকার প্রয়োজন নেই। মুহূর্তের মধ্যে আমি বুঝে যাই এই কথাগুলো ভাইয়ার নিজের না, কারণ মুখে মুখে বসানো বলি। কারণ সে যখন কথা বলছিল তার চোখে ছিল না কোনো রাগ, ছিল না এক ধরনের শূন্যতা, ঠিক যেন সে নিজেও জানে না কেন সে এসব বলছে। অথচ এই বাড়িটা আমাদের পৈতৃক সম্পত্তি। বাবা এখনো বেঁচে আছেন, আইনগতভাবে নৈতিকভাবে আমি এর অর্ধেক বৈধ অধিকারী, কিন্তু ভাইয়ার দাবি বাবা নাকি সবকিছু আগেই তার নামে উইল করে দিয়েছেন। কথাটা শুনে আমি বিশ্বাসই করতে পারিনি, কারণ বাবাকে আমি চিনি। তিনি কখনো জীবদ্দশায় সন্তানদের মধ্যে এমন বৈষম্য করেননি। তবু ভাইয়া এক নিশ্চয়তা নিয়ে কথাটা বলেছিল, যেন কেউ তার মাথার ভিতর বসে তাকে মুখস্থ করিয়ে দিয়েছে। এরপরের ঘটনা আমাকে আজও ঘুমাতে দেয় না। আমাদের বাড়ির কাজের মেয়ে রাবিয়া সাধারণত নিরোহী মেয়ে। সে আগে কখনো কোনো বিষয় নিয়ে কথা বলতো না, কিন্তু সেদিন সে কাঁদতে কাঁদতে আমার মায়ের কাছে এসে বলে, মা আমি আর লুকাতে পারছি না। তার কণ্ঠ কাঁপছিল, চোখে ভয়। সে জানায় অনেকদিন ধরেই সে ভাবির আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন, বিশেষ করে রান্নাঘরে আর চায়ের সময়। রাবে বলে কয়েকদিন সে করেছে ভাবি আলাদা করে ছোট্ট একটা পাত্রে কিছু কালচে তরল রাখেন, তারপর বাবার চায়ের কাপ হাতে নিয়ে খুব সাবধানে সেই তরল থেকে কয়েক ফোঁটা মিশিয়ে দেন। একদিন সাহস করে জিজ্ঞেস করলো, ভাবি স্বাভাবিক ভঙ্গিতে বলেন, বাবার ডায়াবেটিস আছে, সুগার ফ্রি মেডিসিন দিচ্ছি। কিন্তু রাবিয়া শপথ করে বলে সে ওই জিনিসের গন্ধ পেয়েছে, রং দেখেছে, আর সেটা কোনো ওষুধের মতো ছিল না। এই কথাগুলো শোনার পর মা ধীরে ধীরে আগের সব ঘটনা মিলিয়ে দেখতে শুরু করেন। বাবার আচরণগত পরিবর্তন, ভাইয়ার অদ্ভুত সিদ্ধান্ত, সংসারের উপর হঠাৎ করে নেমে আসা অদৃশ্য দখল, সবকিছুই যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। দিনের পর দিন এই অবস্থার মধ্যে একসময় আমাদের আর ঘরে থাকার সুযোগ থাকেনি। কৌশলে মানসিক চাপে ভয় দেখিয়ে আমাকে, আমার মা বাবাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নিজের জন্মের ঘর থেকে বেরিয়ে আসার যে যন্ত্রণা, সেটা ভাষায় বোঝানো যায় না। আমরা আইনের আশ্রয় নেই, মামলা করি, কিন্তু দলিলপত্র, কাগজ সবই তাদের হাতে। মামলা এখনো চলমান, কিন্তু সময় যত যাচ্ছে বাস্তবতা ততই কঠিন হয়ে উঠেছে। অনেক কিছু করার পরেও কোনোভাবেই কোনো কিছুই হচ্ছিল না। হঠাৎ করে একদিন আমার এক দুঃসম্পর্কের মামা, নাম জাহাঙ্গীর, তিনি একজন কবিরাজের সন্ধান দেন। ওই কবিরাজ আবার নাকি খুব শক্তিশালী, তিনি কালো জাদু বিষয়ে কবিরাজি করে থাকেন। যে কথা সেই কাজ। মামার কথা অনুযায়ী কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজ সাহেবকে সাথে করে নিয়ে আসে। কবিরাজ সাহেব আমাদের বাড়িতে আসার পর নীরবে, অনেকক্ষণ নীরবে বসেছিলেন। আমাদের কারো দিকে সরাসরি তাকাচ্ছিলেন না। সামনে রাখা পানির গ্লাসে কয়েক ফোঁটা কিছু ঢেলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর খুব ধীরে ধীরে স্বরে বললেন, তোমরা যা ভাবছো এটা তার চেয়েও গভীর। আমি অবাক হয়ে তাকালাম। তিনি তখন আমাদের কাহিনী পুরো শোনেননি, তবু তার কণ্ঠে ছিল অদ্ভুত নিশ্চয়তা। তিনি বললেন, এই কাজ একদিনে করা হয়নি, এটা ধাপে ধাপে করা কালো জাদু। যারা করে তারা জানে একসাথে সব করলে কাজ টেকে না। তিনি প্রথম বাবার দিকে তাকালেন, কিছুক্ষণ নিরীক্ষণ করে বললেন, বাবার উপর কাজটা করা হয়েছে তার বিচার ক্ষমতা নষ্ট করার জন্য, যাতে তিনি বুঝতে না পারেন কোন সিদ্ধান্তটা তিনি নিজে নিচ্ছেন আর কোনটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এরপর
এরপর বড় ভাইয়ের প্রসঙ্গে তিনি বললেন, ছেলেটার চোখের দিকে তাকালেই বোঝা যায় তার ইচ্ছা শক্তি আর নিজের নেই। তাকে বশ করা হয়েছে এমনভাবে যাতে সে শুধু একজনের কথা শুনে। মা বাবা ভাই সব সম্পর্ক তার কাছে নিষ্প্রাণ হয়ে গেছে। আমি কাপা গলায় জিজ্ঞেস করছিলাম, কিভাবে এটা করা হয় হুজুর? তিনি ধীরে ধীরে নেড়ে বললেন, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে, পায়ের ছাপ, ব্যবহৃত জিনিস, এমনকি চায়ের কাপ, এসব দিয়েই কাজ করা হয়। বিশেষ করে চা, কারণ চা সরাসরি রক্তে প্রভাবিত ফেলে। এই কথাটা বলেই তিনি থেমে গেলেন। তারপর নিচু গলায় যোগ করলেন, চায়ের মধ্যে যে কালো তরল মেশানো হয়েছে সেটা কোনো ওষুধ নয়, সেটা এমন এক জিনিস যেটা মানুষের ভেতরের প্রতিরোধ ভেঙে দেয়। মানুষ তখন নিজের ক্ষতিও বুঝতে পারে না। তিনি একটু এগিয়ে এসে বললেন, এই কাজের উদ্দেশ্য শুধু সংসার ভাঙা না, শেষ লক্ষ্য ছিল সম্পত্তি। আগে মানুষকে দুর্বল করা হয়েছে, তারপর কাগজে সই করানো হয়েছে। যিনি সেই কাজ করেছেন তিনি তখন জানতেনই না তিনি কি করেছেন। আমার মা তখন কাঁদতে কাঁদতে বলছিলেন, এখন কি কিছু করার আছে? কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মুখে তখন আর আগের মতো কঠিন ছিল না। তিনি বললেন, সত্যি বলতে গেলে অনেক দেরি হয়ে গেছে। কাজটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু দোয়া আর আল্লাহর রহমতেই শেষ ভরসা। তিনি শেষ কথা হিসেবে বললেন, কালো জাদুর সবচেয়ে বড় ভয়টা কি জানো? এটা শুধু একজনকে না, পুরো পরিবারকে ধীরে ধীরে গ্রাস করে। আজ তোমরা আলাদা, কাল হয়তো বিশ্বাসটাও থাকবে না। যা নেওয়ার ছিল তারা তা নিয়ে নিয়েছে, বাকিটা শুধু সময়ের ব্যাপার। এই কথাগুলো বলেই তিনি চোখ বন্ধ করলেন। ঘরে তখন এমন এক নীরবতা নেমে এসেছিল যেন দেয়ালগুলোই আমাদের কষ্ট শুনে স্তব্ধ হয়ে গেছে। আজ আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত, ভাইয়া এখন ভাবির কথাই চলে, আর আমরা প্রতিদিনই বুঝতে পারছি এই কালো জাদুর প্রভাব এখনো আমাদের পরিবারের ভিতরে নিঃশ্বাস নিচ্ছে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন। রফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সো লিসেনার, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো প্রথমে ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ও আরেকটা কথা বলাই হয়নি, এমন কোনো ভৌতিক ঘটনা কিংবা কালো জাদুর ঘটনা আপনি কারো থেকে শুনেছেন বা আপনার সাথে ঘটেছে, এমন কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমেইলে। তো আমরা কথা না বাড়িয়ে আজকের ঘটনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।